দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আমরা শুরুতেই চলে যাচ্ছি কলকাতায় আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কাছে। সত্যজিৎ, আজ কতজন মন্ত্রী শপথ নিলেন? নতুন মন্ত্রিসভার আকারটা কত বড় হতে পারে সে বিষয়ে যদি আমাদের একটু ধারণা দিতেন, এবং নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি কি বলছেন তারা, সে বিষয়ে আমাদের জানাবেন। পাঁচজন মোট শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া তার সাথে অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, এরকম সব মিলিয়ে মোট পাঁচজন কিন্তু শপথ নিয়েছেন এবং এই পাঁচজনই কিন্তু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এরপরে মন্ত্রিসভা দপ্তর অনুযায়ী বন্টন হবে। আমরা যদি দেখি গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু পুলিশ মন্ত্রক সহ একাধিক মন্ত্রক ছিল মুখ্যমন্ত্রীর পাশাপাশি। তো স্বাভাবিকভাবে এই যে বিজেপি সরকার আজকে শপথ নিল শুভেন্দু অধিকারীর হাত ধরে, তো সেক্ষেত্রে ওই একই গঠনতন্ত্র থাকবে কিনা মন্ত্রিসভার, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টিও কিন্তু প্রকাশ্যে আসেনি। তো স্বাভাবিকভাবে আগামী 72 ঘন্টার মধ্যে বিষয়টি কিন্তু চূড়ান্ত করা হবে এবং প্রকাশ্যেও আসবে। শুভেন্দু অধিকারী শপথ নেন বেলা 11টা নাগাদ। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীরা কিন্তু উপস্থিত ছিলেন। এরপর আজ যেহেতু 25শে বৈশাখ, শুভেন্দু অধিকারী চলে যান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে শপথ ময়দান, সেখান থেকে চলে যান কিন্তু বেশ খানিকটা দূরেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল। সেখানে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে বাংলার নতুন মুখ্যমন্ত্রী তিনি শপথ নিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসবেন এবং রবীন্দ্রনাথের যে আবক্ষ মূর্তি সেখানে মাল্যদান করেন। তারপর সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, মত বিনিময় করেন। শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলেছেন, বুঝিয়ে দিয়েছেন যে এখন তিনি মুখ্যমন্ত্রী। অতীতে তিনি যে ভাষায় যে শব্দে কথা বলেছেন, এখন সাংবিধানিক পদে থেকে সেটা সম্ভব নয়, তাই তিনি বলবেন না। যারা সমালোচনা করছেন নানা বিষয় নিয়ে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক, এমনটা কিন্তু তিনি আশা করেছেন এবং বার্তাও দিয়েছেন। তো রাজনৈতিক মহল মনে করছেন যে এটি একটি কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা শুভেন্দু অধিকারী নরমে গরমে। এবং আজ যেহেতু 25শে বৈশাখ, বাঙালি আনা আমরা সত্যজিৎ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি পরবর্তীতে আবারও আমাদের সাথে হয়তোবা যুক্ত হবেন সেখানকার আপডেট নিয়ে। আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সংযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে তো শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি যে গত 2 বছর ধরেই কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে একটা টানাপোড়েন তো চলছে, তো তারই মধ্যে তারই শপথ গ্রহণ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশ ভারত সম্পর্কে বা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে আপনার কি মনে হয়, আপনার কি মূল্যায়ন? যে ঠিকই বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল কতগুলো সঙ্গত কারণেই। যে বিগত বাংলাদেশের অবৈধ যে সরকারকে ভারত ক্রমাগত সমর্থন দিয়ে আসছিল এবং তিনি পালিয়ে যাওয়ার পর ভারত তাকে আশ্রয় দিয়েছে, এইসব বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সম্পর্কটা তলানিতে পৌঁছেছিল। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডেফিনেটলি একটা ব্যালেন্সিং পজিশনে একটা বন্ধুত্বমূলক মনোভাব নিয়েই ন্যায়সঙ্গত আচরণের মধ্য দিয়ে এই সম্পর্কটা স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। তো এই সময়ই ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটা ঘটলো। তো রাজনৈতিক পরিবর্তনটা হচ্ছে এটা রাজ্য সরকারের একটা পরিবর্তন। যদিও একটা দেশের সাথে একটা দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনটা তার কেন্দ্রীয় সরকারের পলিসির উপর নির্ভর করে, কিন্তু পশ্চিমবঙ্গ যদিও একটি রাজ্য সরকার,
তথাপিও আমাদের সাথে এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ এই কারণে যে পশ্চিমবঙ্গের সাথে একটা বড় সীমান্ত রয়েছে আমাদের, এবং সীমান্ত সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে, এবং তার পাশাপাশি এইটাকে কেন্দ্র করে ভারতে যে বিপুল পরিমাণ মুসলমানকে মুসলমান জনগোষ্ঠীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং এমন কথা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে তাদেরকে বাংলাদেশি মুসলমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদেরকে বের করে দেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। এই বিষয়গুলো সামনে এসেছে। তো পাশাপাশি তিস্তার পানি বন্টন চুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়ে কিন্তু দীর্ঘদিন থেকে বিজেপির কেন্দ্রীয় সরকার একটা যুক্তি দিয়ে আসছিল যে আমরা চুক্তি করতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কারণে চুক্তির অগ্রসর হওয়া যাচ্ছিল না। যদিও ভারতের সংবিধান অনুযায়ী পররাষ্ট্র ঠিক আছে, আচ্ছা এরপরে আর নেই তো এখন কেন্দ্রীয় সরকারের দেখার কথা, কিন্তু তারপরে ভারতের কেন্দ্রীয় সরকার এটাকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারের উপর এই দোষটা চাপিয়ে দিয়ে তারা বলে আসছিল যে তার কারণে কোনো চুক্তিতে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো এই যুক্তিটা যেহেতু বিজেপি দিচ্ছিল, তো সামনের দিনগুলোতে এখন আমাদের দেখার বিষয় যে যেহেতু মমতা ব্যানার্জির কারণে এতদিন চুক্তিটা হতে পারছিল না, ভারত বলেছে, বিজেপি সরকার বলেছে, তো এখন বিজেপির নতুন রাজ্য সরকার মেজবাউল আজম সওদাগর, আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শপথ নেয়ার আগেই কিন্তু আমরা দেখেছি যে বিক্রম মিস্ত্রি এবং আমাদের যে প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, তারা বলেছেন যে এর কোনো প্রভাব আসলে বাংলাদেশ ভারত সম্পর্কে পড়বে না। কিন্তু শুভেন্দু অধিকারীর যেসব কথাবার্তা, নেতিবাচক কথাবার্তা আমরা দেখেছি এরই মধ্যে, আমাদের যারা বাংলাদেশি মুসলিম পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের বিষয়, আর সেই ক্ষেত্রে আসলে আমাদের দিক থেকে কি করার রয়েছে বা একটা আশঙ্কার জায়গা রয়ে যায় কিনা, সেই বিষয়ে যদি আপনি একটু যুক্ত করতেন। জি, অবশ্যই আমাদের দিক থেকে একটা আশঙ্কার জায়গা রয়েছে। কারণ হচ্ছে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে এক ধরনের কথাবার্তা বলা হয়, আবার পলিটিক্যাল রেটরিক হিসেবে এক ধরনের কথাবার্তা মাঠে ছড়ানো হয়। তো শুভেন্দু অধিকারী অনেক ধরনের কথাবার্তা বাংলাদেশকে ঘিরে তিনি প্রায় বলে থাকেন, যে কথাগুলোকে ভারতীয়রা কিংবা বাংলাদেশি নাগরিকরা কখনোই ইতিবাচক বলে কখনোই আমাদের কাছে মনে হয় না। সবসময় তিনি বাংলাদেশ নিয়ে নেতিবাচক কথাবার্তা বলেন। তো সেটা উনি পলিটিক্যাল জায়গা থেকে বলেছেন। এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আসছেন, এখন তার এই বিষয়ে তিনি কতটুকু ইন্ডিয়ান পলিসিকে সেই পলিটিক্যাল বক্তব্য দিয়ে তিনি প্রভাবিত করতে পারবেন, কিংবা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে তার অবস্থানটা কি হবে, এটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং অবশ্যই বাংলাদেশের এই জায়গাটাতে যেহেতু আমাদের জন্য একটা আশঙ্কার বিষয়, বাংলাদেশকে অত্যন্ত শক্ত নেগোসিয়েশন ভারতের সাথে এই ক্ষেত্রে চালাতে হবে, যাতে উভয় দেশের মধ্যে সম্পর্ক একেবারে স্বাভাবিক পর্যায়ে থাকে এবং কেউ কারো প্রতি কোনো ধরনের অন্যায় আচরণের শিকার যেন কেউ কারো না হয়। জি, ধন্যবাদ মেজবাউল আজম সওদাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। নির্বাচনের আগে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নকে নতুন যুদ্ধ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের 52% মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তাই এটি এখন কেবল তাদের ইশতেহার নয়, দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারকে সফল করতে দলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটি প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক। দুপুর 12টার পর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্ধদ্বার এই বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, চেইন অব কমান্ড শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। সরকার প্রধান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহার, তাই ইশতেহার বাস্তবায়নের যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে
আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। জানান, স্বৈরাচার আমলে বিরোধী মত দমনে দেশে যে নির্যাতন নিপীড়নের সংস্কৃতি ছিল তা থেকে বেরিয়ে নারী পুরুষ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। দলের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আরো খবর আমরা জানবো। জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, এখন পর্যন্ত সেখানে কি কি বিষয় আলোচনা হলো, এ নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে, জানাবেন আপডেট। যেমনটি বলছিলেন, বেশ নির্বাচনের পরে এই সাংগঠনিক নেতাকর্মীদের সাথে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম এরকম মাঠ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা 11টা থেকে এই মতবিনিময় সভা শুরু হয়। আমি যদি এখানকার পরিবেশ একটু দেখাই, এখন বিরতি চলছে দুপুরে এবং এটি এখন আরও সময় পর্যন্ত চলবে, কিন্তু শেষ কখন হবে সেটি আসলে বলা যাচ্ছে না। মূলত বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠনের যেই মূল অঙ্গ সংগঠনগুলো, যেমন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, সেই দলের পুরো বাংলাদেশের জেলা পর্যায়ের যেই সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেশ কয়েকজন তৃণমূল নেতারা, যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তাদের সাথে আজকে বিএনপি চেয়ারম্যান নিজে সরাসরি তাদের সাথে মতবিনিময় সভা করছেন এবং কথা বলছেন। মূলত আমরা যেটি সবসময় দেখে আসি যে কোনো ক্ষমতাশীল দল যারা ক্ষমতায় থাকে তাদের তৃণমূল মাঠ পর্যায়ের নেতাদের যে উচ্ছৃঙ্খলতা বা সরকারের সাথে দলের যে সম্পৃক্ততার পার্থক্য, মতবিনিময় যে পার্থক্য, সেটি দূরত্ব কমাতে এবং জনগণকে নিজ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তাদের দলের কর্মীদের দ্বারা যাতে কোনো সাধারণ মানুষ হেরস্থার শিকার না হয় এবং কোনো রকমের সমস্যা বা অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, এবং সরকারের যেই সাধারণ মানুষকে নিয়ে যে চিন্তা বা পলিসি, সেই বিষয়গুলো তৃণমূল নেতার পর্যায়ে পৌঁছানোর জন্য এবং সাধারণ নেতাকর্মীদের কাছে সেই বার্তাটা পৌঁছানোর জন্যই আজকের এই তৃণমূল যেই সংগঠনের যে নেতারা রয়েছেন তাদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সভাটি করছেন। এবং প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছেন এবং তাদের কথা যেমন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান শুনছেন, ঠিক সেরকমই তারেক রহমানের নির্দেশনাও তাদেরকে দিচ্ছেন যে কিভাবে সামনে দল সরকারের সাথে একসাথে থেকে সামনের দিকে এগিয়ে যাবে। তো যারা এটি হচ্ছে মূল বিষয় যে কাউন্সিলিং এর মাহিলা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। দলের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল। প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান তিনি। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে A2I স্মার্ট কার। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন তিনি। এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। এ সময় প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘন্টায় সর্বোচ্চ গতি 45 কিলোমিটার। ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সরকারের অবহেলায় গাজীপুর সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ না দিয়ে সরকার রাজনীতিতে বেশি ব্যস্ত। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান জামায়াত আমির।
পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে আরও কোন জায়গায় জানি, এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। দেশে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকাল 9টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও সহপাঠীরা। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। বৃষ্টির মরদেহ দেশে আসার পর পরিবারের সদস্য আর সহপাঠীদের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ। বৃষ্টির স্বপ্ন ছিল ডক্টরেট ডিগ্রির। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে একদিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিল সে। তার সেই ডিগ্রি অর্জন হয়েছে ঠিকই, তবে তা ফিরল কফিনবন্দি হয়ে। উচ্চশিক্ষিত হয়ে মেয়ে দেশে ফিরবে এমন আশা নিয়েই একদিন বিদায় দিয়েছিল তার পরিবার। আর সেই একই বিমানবন্দরে থেকে এবার তার মরদেহ গ্রহণ করল বৃষ্টির স্বজনেরা। এ সময় নৃশংস এই হত্যার বিচার চান তারা। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে, ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। পরিবারকে সমবেদনা জানাতে আসেন পররাষ্ট্র সচিব। বলেন, বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মাদারীপুরের গ্রামের বাড়িতে। এর আগে দেশে আনা হয় নিহত লিমনের মরদেহ। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। আছেন 71-এ চলছে সংবাদ সংযোগ। তরুণ প্রজন্মের শিক্ষার বিকাশে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ চীন এডুকেশন ফোরামের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে অবদান রাখতে প্রস্তুত তার সরকার। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে অধ্যয়নের আমন্ত্রণ জানাতে দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির কয়েকশো শিক্ষার্থী। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার তরুণ প্রজন্মকে উন্নত চিকিৎসা দিতে চায়। এজন্য সরকারের সঙ্গে কাজ করবে চীন। বাংলাদেশের বর্তমান সরকার এটা খুবই স্পষ্ট করে জানিয়েছে যে শিক্ষা হবে সর্বোচ্চ গুরুত্ব দেয়া একটি বিনিয়োগের বিষয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নতুন এক দিগন্তের দিকে যাত্রা করেছে। চায়না এবং বাংলাদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বড় একটি সুযোগ হিসাবে সামনে এসেছে। চায়না বাংলাদেশের সঙ্গে শিক্ষা খাতে গভীর সম্পর্ক গড়তে প্রস্তুত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং আধুনিকায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, তোমরা শুনেছো লার্নিং উইথ হ্যাপিনেস। সেই লার্নিং উইথ হ্যাপিনেসের মানে কি? তোমরা এমন একটা পরিবেশে শিক্ষা নিবা যেখানে একসাথে টিম স্কিল তৈরি হবে, 4-5 জন করে বিভিন্ন গ্রুপে গ্রুপে কাজ করবা, তোমাদের ভিতর ট্রান্সফারেবল বা ইন্টারপার্সোনাল স্কিল তৈরি হবে। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনতে চায় সরকার। বাজেটে জিডিপির 5% বরাদ্দ রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদের লেখাপড়ার মডিউলকে আমাদের চেঞ্জ করতে হবে।
তোমাদেরকে এমন শিক্ষা নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। ক্লাসরুমে অ্যাসেসমেন্ট থাকতে হবে, সেই জায়গায় আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি তোমাদেরকে অ্যাড্রেস করার আগে আমাকে অ্যাড্রেস করতে হবে শিক্ষকদেরকে। মন্ত্রী জানান, আগামীর বাংলাদেশ হবে মেধা ও যোগ্যতা নির্ভর। তোমরা একদিন ওই ডক্টর মাহাদি আমিনের চেয়ারে আসবে, তোমরা একদিন আমার এই চেয়ারে আসবে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।